বিসমিল্লাহির রহমানির রহিম। 24শে জুন 2025 লিখিত ব্যাচের সাক্ষ্য আইনের সামারি ক্লাস বা সাক্ষ্য আইনের রিভিশন ক্লাস বলা যেতে পারে। আপনাদের আর 3-4 দিন পরেই পরীক্ষা। তো সেই উপলক্ষে সাক্ষ্য আইনে যারা যারা আছেন, যে সাক্ষ্য আইনে আমরা প্রথম যে প্রশ্নটা পড়বো সেটা হলো 1 নাম্বার প্রশ্নটা অবশ্যই পড়বেন, এটা গুরুত্বপূর্ণ। সাক্ষ্য আইনে আমাদের 1 নাম্বার যে সাজেশনে 1 নাম্বার যে প্রশ্নটা আছে এটা অবশ্যই পড়বেন। এখানে যে জিনিসটা আছে সেটা হলো যে সাক্ষ্য আইন অনুসারে দলিলের সংজ্ঞা দিন এবং এর বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি ব্যাখ্যা করুন। তাহলে যদি এতটুকু আসে যে সাক্ষ্য আইন অনুসারে দলিলের সংজ্ঞা দিন, বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি ব্যাখ্যা করুন, এরকম যদি আসে, তাহলে প্রথম আপনার দায়িত্ব হচ্ছে যে সাক্ষ্যের সংজ্ঞা দিবেন। সাক্ষ্য আইন সম্পর্কে একটু আলোচনা করে সাক্ষ্যের সংজ্ঞা দিবেন। বললেন সাক্ষ্য হলো 3 প্রকার: মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, ফরেনসিক সাক্ষ্য। এরপরে দালিলিক সাক্ষ্যের সংজ্ঞায় চলে গেলেন। দালিলিক সাক্ষ্য বলছে যে আদালতে যে দলিল উপস্থাপন করা হয় তাকেই কি বলে? দালিলিক সাক্ষ্য। তো 2-4 কথা বলে দিয়ে তারপরে দলিলের বিষয়বস্তু প্রমাণের যে পদ্ধতি, এটা অ্যাকচুয়ালি আপনি আলোচনা করবেন 60 থেকে আপনার 61 থেকে 65 পর্যন্ত। 61 থেকে কত? 65। তো তো তার আগে যদি এটা আসে 61 থেকে 65, আর যদি এটা দেখেন প্রমাণ ব্যতি রেখে কোনো ঘটনায় আদালত বিবেচনায় করতে পারে না, যদি এতটুকু আসে, বা দ্য কোর্ট ক্যান কনসিডার নো ফ্যাক্ট উইদাউট প্রুফ, এই প্রশ্নটা যদি আসে, তাহলে আপনি আগে মৌখিক সাক্ষ্য লিখবেন। মৌখিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি 59-60। দালিলিক সাক্ষ্য লিখবেন। দালিলিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি 61 থেকে 65। তারপর ফরেনসিক সাক্ষ্য লিখে আলোচনার পরিশেষে বলা যায় যে প্রমাণ ব্যতি রেখেই দ্য কোর্ট ক্যান কনসিডার নো ফ্যাক্ট উইদাউট প্রুফ। তো এখানে যে বিষয়টা আমাদের জানা দরকার, যে আদালতে কোনো আমাদের সাক্ষ্য আইনের সকল সংজ্ঞা দিতে কত ধারায়? 3 ধারায়। তো 3 ধারায় সাক্ষ্যের সংজ্ঞা দিচ্ছে, 3 ধারায় মৌখিক সাক্ষ্যের সংজ্ঞা, 3 ধারায় দালিলিক সাক্ষ্যের সংজ্ঞা, 3 ধারায় ফরেনসিক সাক্ষ্যের সংজ্ঞা। তো এই জায়গায় ধারা আলাদা আলাদা মনে করার দরকার নাই। তো 3 ধারায় প্রথমে আপনি মৌখিক সাক্ষ্যের সংজ্ঞা খুব ইজি। মৌখিক সাক্ষ্য যে কোনো ব্যক্তি শপথ বাক্য পাঠ করে আদালতে যে সাক্ষ্য প্রদান করে, বা আদালত যাকে সাক্ষ্য প্রদান করার অনুমতি দেয়, তাকে কি বলে? মৌখিক সাক্ষ্য বলে। ইভেন কোন বোবা ব্যক্তি যখন আদালতে ইশারায় বলে বা কোনো মুখ দিয়ে কথা বলে, সেটাও মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। এটা বলছে 119। এখন যদি আপনাকে বলে যে মৌখিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি, 59 আর 60-এর ব্যাখ্যা দিয়ে দিবেন। 59 ধারায় বলছে যে দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। এটা কত? 59। আর 60 ধারায় বলছে যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, মৌখিক সাক্ষ্য সর্বদা প্রত্যক্ষ হইতে হবে। এই জায়গায় আলাদা করে পড়া লাগে না, যা বলছে এই কথা লিখলেই হবে। মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হইতে হবে, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো যে যা দেখছেন সেই সম্পর্কে সাক্ষ্য দিলে প্রত্যক্ষ, যা দেখার সুযোগ ছিল না শুনছেন সাক্ষ্য দিলে প্রত্যক্ষ, যা ইন্দ্রিয় দ্বারা অনুভব করছেন প্রত্যক্ষ সাক্ষ্য, যা এক্সপার্ট তার ওপিনিয়ন দিছে এটা কি? প্রত্যক্ষ সাক্ষ্য। বুঝছেন? এখন 60 ধারা অনুসারে মৌখিক সাক্ষ্য হইতে হবে ডিরেক্ট, এটা পরোক্ষ হওয়া যাবে না। কারণ পরোক্ষ, মৌখিক সাক্ষ্য পরোক্ষ কোনটা? যেটা শোনা সাক্ষ্য। শোনা সাক্ষ্য আপনি একজনের কাছ থেকে শুনছেন যে অমুক বলছে চুরি করার কথা, একজন বিথেকা এসে আরিফ সাহেবরে বলছে যে আরিফ দাদা, আমি দেখে আসলাম বেদগ্রামে বাস স্ট্যান্ডে একজন আর একজনকে হত্যা করছে। এটা আরিফ সাহেব তো খান ল একাডেমিতে বসা। তো বিথিকা এসে আরিফ রে বলছে, আরিফ যেটা শুনলো এটা হলো শোনা সাক্ষ্য। কিন্তু আরিফ যদি এখানে বসে এমন কারো আত্মচিৎকার সোর চিৎকার শুনতে, কান দিয়ে শুনছে, যদিও সে আসলে ওই আরিফ সাহেব তারে দেখার সুযোগ পায় না, কিন্তু শুনতেছে যে আমার আর মাইরো না, শুনতে কান দিয়ে, তাহলে এটা আবার প্রত্যক্ষ সাক্ষ্য। তাহলে 60 ধারা অনুসারে মৌখিক সাক্ষ্য হতে হবে ডিরেক্ট, প্রত্যক্ষ। এখন আমরা দালিলিক সাক্ষ্যের ক্ষেত্রে চলে আসি। দালিলিক সাক্ষ্য একই। আপনি আদালতে সাক্ষ্য প্রমাণ হিসেবে যে দলিল উপস্থাপন করেন তারে বলে দালিলিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি বলছে 61 থেকে 65। 61 ধারায় বলছে দালিলিক মানে দলিলের বিষয়বস্তু প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়, এটা হলো 61। 62 ধারায় বলছে প্রাথমিক সাক্ষ্য, স্বয়ং মূল দলিলকে প্রাথমিক সাক্ষ্য বলে। 62 ধারায় যদি আপনি তারা পেয়ার এক দেখেন, তাদের ওই জায়গায় অনেক কথা বলা আছে, আমার এত ব্যাখ্যা যাওয়ার দরকার নাই। আপনি বলে দিবেন স্বয়ং মূল দলিলে প্রাথমিক সাক্ষ্য বলে। মূল দলিল যদি 10টা খণ্ডে হয় 10টাই প্রাথমিক সাক্ষ্য, মূল দলিল যদি 100 খণ্ড হয় 100টাই প্রাথমিক সাক্ষ্য। তবে যদি একটা জিনিস ধরেন, আমি যদি এইভাবে বলি যে আমাদের যে আইন পাঠ বই,
আইন পাঠ বইয়ের একটা পাণ্ডুলিপি জাহাঙ্গীর আলম সাহেবের কাছে আছে, আর উনি এখান থেকে 10 লক্ষ কপি বের করছে। তাহলে এই 10 লক্ষ কপির সাথে যদি মেইন কপির তুলনা করি, তাহলে এই 10 লক্ষ কপি হচ্ছে আপনার মাধ্যমিক সাক্ষ্য, বুঝছেন? আর যে একটা ওটা হলো কি, প্রাথমিক সাক্ষ্য। আর যদি স্বয়ং 10 লক্ষের সাথে 10 লক্ষের তুলনা করেন, তাহলে সবাই কি সাক্ষ্য? প্রাথমিক সাক্ষ্য। বুঝেন নাই বোধহয়। আপনার ভাই বোনদের নিজেদের সাথে যদি তুলনা করেন, ভাই বোনরা সবাই প্রাথমিক সাক্ষ্য। আর বাপের সাথে যদি ছেলে মেয়ের তুলনা করা হয়, তাহলে বাপ হলো প্রাথমিক সাক্ষ্য, ছেলে মেয়েরা কি? মাধ্যমিক সাক্ষ্য। বুঝতে পারছেন? আচ্ছা, এখন তা স্বয়ং মূল দলিলকে প্রাথমিক সাক্ষ্য বলে 62 ধারা, 63 ধারায় বলছে 5 প্রকার স্বাক্ষরে বলে হচ্ছে আপনার মাধ্যমিক সাক্ষ্য। সরকারি দলিলের সার্টিফাইড কপি, জাবেদা, নকল, নাকি? তারপরে যান্ত্রিক উপায় তৈরি, যেরকম ফটোকপি তৈরি করলে এটাও মাধ্যমিক সাক্ষ্য। তারপরে যদি অবিকল নকল তৈরি করেন, হাতে লিখে দেখা গেল তৈরি করছেন, যান্ত্রিক উপায় না বাট লিখে লিখে তৈরি করছেন, এটাও মাধ্যমিক সাক্ষ্য। একই দলিলের এক পক্ষ যদি একই দলিলের দুইটা কপি যদি দুইজনের কাছে থাকে, বাট আমার সম্পাদিত কপি আছে আর একজনের কাছে, আর একজনের সম্পাদিত কপি আছে আমার কাছে, তাইলে এটারই বলে মাধ্যমিক সাক্ষ্য। সবশেষে যে দলিল সম্পর্কে কেউ দেখেছে, যে দলিল কেউ দেখেছে, এই দেখা নিয়ে যদি কেউ কিছু বলে, সেটাও আপনার মাধ্যমিক সাক্ষ্য। মুখ দিয়ে বলতেছে বাট মাধ্যমিক সাক্ষ্য। এই যে আপনার মৌখিক সাক্ষ্যর কথা শেষ। এরপরে দালিলিক সাক্ষ্যের 64 63 ধারা পর্যন্ত পড়ে ফেললাম। 64 ধারা এসে বললো যে সব সময় দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হবে কি দ্বারা? প্রাথমিক সাক্ষ্য দ্বারা। কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে এটা বলছে কত? 65 ধারায়। 65 ধারায় কয়টা ক্ষেত্র? 7টা। মূল দলিল যদি হারাই যায়, তারপর মূল দলিল যদি সরকারি দলিল হয়, যার বিরুদ্ধে প্রমাণ করবেন সে যদি স্বীকার করে নেয়, এরকম 7টা আছে, এরকম 7টা আপনি দিয়ে দিবেন। তারপরে ফরেনসিক সাক্ষ্যর সংজ্ঞা দিবেন এইভাবে, যে মানুষের দেহের রক্ত, চুল, বীর্য, এগুলার যে সাক্ষ্য, এটা হচ্ছে আপনার ফরেনসিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়। ফরেনসিক সাক্ষ্য প্রমাণের ভিত্তি হতে পারে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে একটা মামলা করলেই সাথে সাথে প্রমাণ হয়ে যায় না, বরং ওই মামলাটা কখনো মৌখিক সাক্ষ্য, কখনো দালিলিক সাক্ষ্য, কখনো বা ফরেনসিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হয়। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে দ্য কোর্ট ক্যান কনসিডার নো ফ্যাক্ট উইদাউট প্রুফ। বুঝছেন? এই যে যা বললাম এই কথাটুকু যদি লিখতে পারেন, তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তো এখানে যদি বলে যে মূল দলিলের প্রমাণের পদ্ধতি বলেন, তাহলে কিন্তু লেখা লাগতেছে কম। কিন্তু যদি বলে দ্য কোর্ট ক্যান কনসিডার নো ফ্যাক্ট উইদাউট প্রুফ, তাহলে আবার 3টাই আপনার লেখা লাগে। বুঝেন না কি বলেন? আসমা খানম কি বলেন? হ্যাঁ, সোহাগ সাহেব বলেন। হ্যাঁ, ক্লাস হয়তো ভাই। জি জি জি, সোহাগ সাহেব। হ্যাঁ, বলেন বলেন বলেন। কতটুক লিখবেন? এটা তো 1000 বার দিছি উত্তর, মাত্র দিলাম। যদি দলিলের কথা বলে, দলিলের বিষয়বস্তু প্রমাণ, তাহলে দলিলের সংজ্ঞা দিবেন 61 থেকে 65, শেষ। আর যদি বলে দ্য কোর্ট ক্যান কনসিডার নো ফ্যাক্ট উইদাউট প্রুফ, তাহলে আপনি 59, 60, 61 থেকে 65 ফরেনসিক সাক্ষ্য সব লিখে আলোচনার পরিশেষে বলা যায় যে এই শেষ। আচ্ছা, কোন দলিল সত্যায়ন করার পদ্ধতি একটু দেখে নিয়েন। সত্যায়ন করার পদ্ধতি 68 ধারায় লিখবেন যে কিছু কিছু দলিল আছে যেগুলা আপনার প্রত্যয়ন করা বাধ্যতামূলক। ওই দলিল নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে সর্বনিম্ন কয়জন সাক্ষীর দরকার? একজন রে। কোন সাক্ষী যদি মারা গেছে, হারাই গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে 69 ধারা অনুসারে প্রত্যয়নকারী সাক্ষীর স্বাক্ষর আর সম্পাদনকারী স্বাক্ষর দ্বারা প্রমাণ করা যেতে পারে। এটা হলো কত? 69। 70 ধারায় বলতে যে যদি কেউ দলিলের বিষয়বস্তু স্বীকার করে নাই, তাহলে আর সেটা প্রমাণের দরকার নাই। মনে আছে? এতটুকু মনে রাখলেই হবে। আর তারপরে এটার উত্তর এতই, উইটনেসেস আর দ্য আইস অ্যান্ড ইয়ার্স অফ জাস্টিস, মানে সাক্ষীরাই ন্যায় বিচারের, যদি শাব্দিক অর্থ বলি, তাহলে হলো কান আর চোখ, বা যদি বলে ন্যায় বিচারের প্রাণ, বা এখানে এটা বোঝানো হচ্ছে যে বিচারক সাক্ষীদের চোখ দিয়ে দেখে, সাক্ষীদের কান দিয়ে শুনে, তারপরে উনি সিদ্ধান্তটা দেয়। তাহলে আপনি মোটামুটি ওই এই প্রশ্নের উত্তর অ্যাকচুয়ালি আলোচনা করতে হয় 134 দ্বারা, যে একটা মামলা 100 জন দিয়েও প্রমাণ করা যেতে পারে, একজন দিয়েও
প্রমাণ করা যেতে পারে। একটা মামলা দায়ের করার সাথে সাথেই সেটা প্রমাণিত হয়ে যায় না। এখন কোন মামলার সাক্ষী কি একজন লাগবে না 100 জন লাগবে, এটা নির্ভর করে ওই সাক্ষীর গুণগত মানের উপর। যদি জেরা করে তাকে খণ্ডানো না যায় তাহলে তার গুণগত মান ঠিক আছে, আর জেরা করে যদি খণ্ডানো যায় তাহলে 100 জন সাক্ষী থেকে কোনো লাভ নাই। তাই এখানে বিচারক মহোদয়রা সাক্ষীদের চোখকে নিজেদের চোখ মনে করে বা সাক্ষীদের কানকে নিজেদের কান মনে করে, এবং তাদের সাক্ষ্যের ভিত্তিতেই একটা মামলায় সিদ্ধান্ত প্রদান করা হয়ে থাকে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে উইটনেস আর দ্য আইস অ্যান্ড ইয়ার্স অফ জাস্টিস। ধরেন আপনি কিছু পারেন না, এই প্রশ্ন চলে আসছে, এখন কি করবেন? সাক্ষ্যের সংজ্ঞা দিবেন, মৌখিক সাক্ষ্য দালিলিক সাক্ষ্য দিয়ে টিয়া বলে দিবেন যে একটা মামলা যেভাবেই দায়ের করা হোক না কেন প্রমাণ করতে হয় কি দ্বারা? সাক্ষী দ্বারা। তারপরে এই যে যে কথাগুলো বললাম এগুলা বলে আলোচনার পরিশেষে বলা যায় যে এই, বুঝছেন? আচ্ছা, মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্য, কখন দালিলিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্যকে বর্জন করে? 91 থেকে কত? 91 থেকে 94। আচ্ছা, তো মৌখিক সাক্ষ্য দালিলিক সাক্ষ্যকে বর্জন করে এই কথা প্রথম যেটা আমরা প্রথমে যেটা জানি 59 ধারাটা ব্যাখ্যা করে দিবেন। 59 ধারায় বলছে যে দলিলের বিষয়বস্তু ছাড়া সকল বিষয় দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। তার মানে দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় না, এ তো বোঝাই গেল। এখন আমাদের সাক্ষ্য আইনের 91 ধারায় বলছে যে যদি কোনো দলিল লিপিবদ্ধ করা বাধ্যতামূলক হয় এবং লিপিবদ্ধ যদি করা হয় তাহলে ভবিষ্যতে যদি কোনো মামলা টামলা হয় তাহলে ওই দলিলই লাগবে, মৌখিক সাক্ষ্য দিলে হবে না। 92 বলছে যে যদি কোনো দলিল লিপিবদ্ধ করা বাধ্যতামূলক হয় এবং লিপিবদ্ধ করা হয় তাহলে ওই দলিলের সংযোজন বিয়োজন বা সংশোধন পরিবর্তনের ক্ষেত্রে ওই দলিলই লাগবে, মৌখিক সাক্ষ্য দিলে কাজ হবে না। 93 মনে রাখবেন যদি কোনো দলিলের যে বিষয়বস্তু এটা যদি দ্ব্যর্থবোধক বা ত্রুটিপূর্ণ হয় এবং এটা যদি আপনি ওই দ্ব্যর্থবোধক ত্রুটিপূর্ণ যদি বোধগম্য না হয়, যদি সহজলভ্য করতে চান বা সহজবোধ্য করতে চান তাহলে ওই দলিলকেই লাগবে, মৌখিক সাক্ষ্য দিলে কাজ হবে না। যদি কোনো দলিল 94 বললো যে যদি কোনো দলিলের ভাষা হয় সহজ সরল প্রাঞ্জল এবং এটা দ্বারা যদি অন্য কেউ অন্য কিছু বুঝাইতে চায় তাহলে যে বুঝাইতে চায় তাকে দালিলিক সাক্ষ্যই হাজির করতে হবে, মৌখিক সাক্ষ্য দিলে কাজ হবে না। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে এই। এখন শুনেন ভাই, ধরেন আপনার একটু বুদ্ধি খাটাইতে হবে। যদি পরীক্ষায় চলে আসলো যে কখন এটার উল্টা, মানে কখন আহ মৌখিক সাক্ষ্য দালিলিক সাক্ষ্যকে বর্জন করে, কখন মৌখিক সাক্ষ্য দালিলিক স্বাক্ষরে কি করে? বর্জন করে। মানে এই জায়গাতে বলতে দালিলিক সাক্ষ্য কখন মৌখিক স্বাক্ষরে বর্জন করে। আর যদি প্রশ্ন এসে যায় যে কখন মৌখিক সাক্ষ্য দালিলিক সাক্ষ্যকে বর্জন করে, তখন আপনি যা জানেন না এদের উল্টাই দিবেন। বললেন যে 60 ধারা বলে দিবেন, যে 60 ধারায় বলছে যে 59 ধারায় বলবেন যে দলিলের বিষয়বস্তু সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারাই প্রমাণ করা যায়, তাহলে বলবেন যে জায়গায় দলিল নাই সেই বিষয়টা মৌখিক সাক্ষ্য দ্বারাই প্রমাণ করতে হবে। বুঝেন তো? তারপরে বলে দিলেন যে আমরা চলে যাবো যে স্বীকৃতির ওই জায়গায় 22 ধারা আছে, স্বীকৃতির ওই জায়গায় 22 ধারা আছে যে দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় না, তবে দলিল যদি বলে যে দলিলের এটা জাল বা দলিল বিশুদ্ধতা নাই সেই ক্ষেত্রে চলে আসবে মৌখিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যেতে পারে। এরকম 2-4 কথা দিয়ে দিয়ে দিবেন। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, এই প্রশ্ন যদি আসে তাহলে 59 আর 60, আর মৌখিক সাক্ষ্যের সংজ্ঞা দিবেন 59 দ্বারা দিবেন 60 দ্বারা দিবেন। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, এটার ব্যাখ্যা দিবেন এইভাবে যে কোনো বিষয় দেখেছে তাকে সেই বিষয়ে সাক্ষ্য দিলে প্রত্যক্ষ সাক্ষ্য, একটা দেখার উদাহরণ দিয়ে দিবেন। পারবেন না? যে কোনো বিষয় শুনেছে একটা শোনার উদাহরণ দিয়ে দিবেন। যে কোনো বিষয় ইন্দ্রিয় দ্বারা অনুভব করেছে এর একটা উদাহরণ দিয়ে দিবেন, প্রশ্ন স্বাস্থ্যবান হয়ে যাবে। এরপরে বলে দিবেন যে জনশ্রুত সাক্ষ্য এই ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না, জনশ্রুত সাক্ষ্য অমুক 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 অপরাধ করছে অমুক এসে বলছে এই কথা, তাহলে এই ক্ষেত্রে 60 ধারায় ওরাল এভিডেন্স মানে ডিরেক্টই হইতে হবে, এটা ইনডিরেক্ট বা পরোক্ষ হলে গ্রহণযোগ্য হবে না। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। বুঝতে পারছেন? আর এটার উত্তর অ্যাকচুয়ালি ওই যে ইআই আপনার ওরাল এভিডেন্স ডিরেক্ট, এটা হচ্ছে যে কখন শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য হবে, এটার উত্তর আর এটার উত্তর একই। শোনা সাক্ষ্য বা জনশ্রুত সাক্ষ্য বা হেয়ার্স এভিডেন্স তিনটা ক্ষেত্রে গ্রহণযোগ্য, মনে আছে? একটা হলো 32 আর 33 অ্যাডমিশন কনফেশন, আর একটা হলো কি রেস গেস্টি বা সকার্য মানে সংগঠিত ব্যাপার
নীতি। বুঝতে পারছেন তো? আচ্ছা, তো এখন যদি সংগঠিত ব্যাপার নীতি বলছে 6 ধারা, মনে আছে? যে সকল ঘটনা একই কার্যের অংশ, যে সকল ঘটনা একই কার্যের অংশ। একটা হত্যাকাণ্ড ঘটার আগে বা পরে যে ঘটনাগুলো ঘটছে সবগুলোই একই কার্যের অংশ, এবং এটা হলো সোনা সাক্ষ্যের একটা কি বলেন ব্যতিক্রম। তারপরে স্বীকৃতি স্বীকারোক্তি আমরা আলাদাই পড়বো, এটা এই জায়গায় আলোচনা করতেছি না। স্বীকৃতি স্বীকারোক্তির ক্ষেত্রে কিভাবে গ্রহণযোগ্য? স্বীকৃতি তো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যারা যা জানে, এটা যদি কেউ কিছু বলে তারে বলে হচ্ছে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে মৌখিক বিবৃতি, দালিলিক বিবৃতি, ডিজিটাল রেকর্ড, এরই বলে কি স্বীকৃতি। আর যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে তাকে বলে স্বীকারোক্তি। এখন স্বীকারোক্তির ক্ষেত্রে বা স্বীকৃতির ক্ষেত্রে আপনার শোনা সাক্ষ্য কেমনে গ্রহণযোগ্য? যদি এইভাবে বলেন যে অনেক সময় পুলিশের কাছে গিয়ে স্বীকার করছে, পুলিশের কাছে গিয়ে স্বীকার করছে, পুলিশ বলছে যে অমুককে হত্যা করছে আর অমুক নদীর মধ্যে পিস্তল ফেলে দিয়ে আসছে, তো পিস্তল গিয়ে যদি ওই আলামত উদ্ধার করছে, করার পরে ওই আয়ও একসময় মামলায় সাক্ষ্য দিতে আসবে। সাক্ষ্য দিতে আসলে আয়ও বলবে, আয়োরে যদি জিজ্ঞাসা করা হয় যে নদীতে পিস্তল আপনি কেমনে পাইলেন, বলবে যে অমুক সাক্ষী অমুক দোষ স্বীকার করছে বা অমুক আমার কাছে 161 বলছে। তাহলে এই জায়গায় এই যতটুকু শুনলো এই শোনা সাক্ষ্যটুকু কি বলেন গ্রহণযোগ্য এই ক্ষেত্রে। তাহলে স্বীকৃতি স্বীকারোক্তির ক্ষেত্রে গ্রহণযোগ্য, সংগঠিত ব্যাপারের ক্ষেত্রে গ্রহণযোগ্য। আর একটা হলো 32 আর 33। 32 33 এই জায়গা থেকে শেষ করে যাই। 32 33 বিবিআই, মানে এই 1 নম্বর প্রশ্নটাই অনেক কিছু আছে বিবিআই। তো 32-এ বলছে যে যে সকল সাক্ষীরে খুঁজে পাওয়া যায় না, যে সকল সাক্ষী মারা গেছে, যারা হাজির করার সময়ও ব্যয় সাপেক্ষ, আর যে হলো অক্ষম, এই 4 শ্রেণীর ব্যক্তি তারা যদি কোনো বিবৃতি দিয়ে থাকে তাদের বিবৃতিগুলো প্রাসঙ্গিক 32 ধারায় কয়টা ক্ষেত্রে? 8টা ক্ষেত্রে। এই 8টা ক্ষেত্র কি কি একটু মনে রাখি। 32-এর একে বলছে ডাইং ডিক্লারেশন, মৃত্যুর কারণ সম্পর্কে যদি কেউ কোনো বিবৃতি দেয় সেটা 32-এর একে প্রাসঙ্গিক। 32-এর 2-এ বলছে কাজকর্মের স্বাভাবিক রীতিনীতি, একজন ডাক্তার তার স্বাভাবিক ডায়েরিতে লিখে রাখে যে অমুক তারিখে আমার আহ, মানে আমি অমুক অপারেশন করছি এবং অমুক ভূমিষ্ঠ হয়েছে, তো এই লেখাটা প্রাসঙ্গিক 32-এর 2। 32-এর 3-এ বলছে এমন কোন বিবৃতি যা আর্থিক ও মালিকানা স্বার্থের পরিপন্থী। আরিফ সাহেব মারা যাওয়ার আগে আলামিনের কাছে বলে গেছে যে অমুক আমার কাছে 50,000 টাকা পাবে। তাহলে এইটা আরিফ সাহেব মারা যাওয়ার পরে যদি উনার বিরুদ্ধে মামলা হয় তাহলে আলামিনের এই বিবৃতি প্রাসঙ্গিক 32-এর 3। 32-এর 4-এ বলছে অধিকার প্রথা, অধিকার বা প্রথা সম্পর্কে যদি কোনো বিবৃতি তারা বেঁচে থাকা অবস্থায় দিয়ে যায় এটা প্রাসঙ্গিক। এটা হলো 32-এর কত বলেন 4। আচ্ছা, 32-এর 5-এ বলছে তত্ত্ব, বিবাহ, রক্ত, এইগুলা প্রাসঙ্গিক 32-এর কত বলেন 5। এটা লিখিত হইতে পারে, মৌখিকও হতে পারে। 32-এর 6 বলছে বিবাহ, রক্ত, তত্ত্ব এই রিলেটেড কোন বিবৃতি যেটা লিখবে কোনো উইলে, কোনো সমাধি প্রান্তরে বা কোনো দলিলে, তাহলে এটা 32-এর 6 প্রাসঙ্গিক। উদাহরণ দিয়ে দিয়ে এর আগে বুঝাইছি। 32-এর 7-এ বলছে 13-র কতে যা বলছে, 13-র কতে বলছে অধিকার প্রথা, অধিকার প্রথা। আর সবশেষে হচ্ছে আপনার 32-এর 8 7 পর্যন্ত তো বললাম। 32-এ 8-এ হচ্ছে কতিপয় ব্যক্তির বিবৃতি যা বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক। তাহলে এই বিবৃতিগুলো 32 ধারায় 4 শ্রেণীর ব্যক্তির বিবৃতি প্রাসঙ্গিক কয়টা ক্ষেত্রে? 8টা ক্ষেত্রে। 8টা ক্ষেত্রে সময় থাকলে উদাহরণ দিবেন, না থাকলে দিবেন না। এখন 33 ধারায় বলছে 5 শ্রেণীর ব্যক্তির বিবৃতি প্রাসঙ্গিক। 5 শ্রেণীর ব্যক্তি কারা? 32-এ যে 4টা আছে হুবহু এক, আর একটা এক্সট্রা যোগ হবে, সেটা হলো কি বলেন তো যদি সাক্ষীরে সরায় রাখে, যদি সাক্ষীরে সরায় রাখে। তো এই ক্ষেত্রে ওই বিবৃতিগুলো এইভাবে লিখবেন, আগের মামলা পরের মামলার বিচার্য বিষয় এক। আর আগের মামলায় যখন সে সাক্ষ্য দিতে এসেছিল বাদীপক্ষ তাকে প্রতিপক্ষ তারে জেরা করার সুযোগ অবশ্যই পেয়েছিল, ঠিক আছে। আর পক্ষগণ মোটামুটি এক বা তাদের প্রতিনিধির মধ্যে। এই হলো আপনার 32 আর 33। এবং যদি আপনাকে বলে যে 32 আর 33-এর মধ্যে পার্থক্য কি, পার্থক্য আছে। পার্থক্য হলো 32-এ সে যে কথাগুলো বলে গেছে এই কথাগুলো বলছে কোনো মানে আদালতে বলে নাই, ওই 4 শ্রেণীর ব্যক্তি অন্য কারো কাছে বলে গেছে। আর 33-এ এই কথাগুলো সে আগে একবার আদালতে বলছিল এবং যখন আদালতে বলছিল তার জেরা করার সুযোগ পাইছিল। তাহলে এখানে 1 নাম্বার প্রশ্নটা বিবিআই, বুঝছেন? আমাদের এই সাজেশনের 1 নাম্বারে অনেক জিনিস আছে, এটা বিবিআই।
তারপরে সরকারি দলিল মোটামুটি জানেন, সরকারি অফিস, আদালত, কর্তৃপক্ষ, সার্বভৌম কর্তৃপক্ষ যা যা আছে, ব্যক্তিগতভাবে সংরক্ষিত দলিল সবই হচ্ছে সরকারি দলিল। ঠিক আছে? কত দ্বারা? 74 দ্বারা। আর সরকারি দলিলের ছাড়া আর বাদ বাকি যত যা আছে কি বেসরকারি দলিল। এখন না পারলে আবার এইভাবে লেখেন না যে বেসরকারি দলিল ছাড়া বাদ বাকি যা সরকারি দলিল, আর ওই জায়গায় লিখলেন সরকারি দলিল ছাড়া বাদ বাকি যা বেসরকারি দলিল। আর সরকারি বেসরকারি দলিলের সংজ্ঞা সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট দ্বারা আলোচনা করা হয়েছে। আচ্ছা, তো দেখেন এখন যে প্রশ্নটা আসে ভাই, যে আমি আমাদের ক্লাস টেস্টেও এসেছে যে আপনার সরকারি দলিলের জাবেদা নকল এটা কি দিতে বাধ্য কিনা। যদি দেওয়ার নিয়ম থাকে তাহলে দিতে অবশ্যই বাধ্য, এবং সংশ্লিষ্ট যে ফি আছে ফি এর নিয়ে দিতে বাধ্য, এবং ওখানে সিগনেচার থাকবে, সিল থাকবে, এবং এটা সরকারি দলিলের জাবেদা নকল এটা লেখা থাকবে। এটাই বলা আছে কত দ্বারাই? 76 দ্বারাই। এতটুকু মনে রাখলেই আশা করি হবে ইনশাল্লাহ। আমরা 2 নম্বর, 1 নম্বর প্রশ্নটা ভিভিআই, এটা জেনে রাখেন। 1 নম্বর প্রশ্ন ভিভিআই। এক করলে সব আছে জি। এখন আপনারা যা চান তা তো আমি দিতে পারি না, এটা আমার অপারগতা, বৈধ অপারগতা। আচ্ছা, এই শুনেন আমাদের, আমি জাস্ট এখন আপনাদের একটু শিখাই দিচ্ছি এইভাবে যে যা পড়ার তো পড়ছেন, বা যেটা গুরুত্বপূর্ণ সেটা বলে দিলাম, আর বাকিগুলো যাতে শুনে গিয়ে ওই মুহূর্তে ওখানে গিয়ে লিখতে পারেন। এখানে 2 এর যে প্রশ্নটা, যে এইভাবে আসতে পারে যে এভিডেন্স মে বি গিভেন অফ ফ্যাক্টস ইন ইস্যু এন্ড রিলেভেন্ট ফ্যাক্টস, ব্যাখ্যা করুন। বা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যেতে পারে, ব্যাখ্যা করুন। বা সকল গ্রাহ্য সাক্ষ্যই প্রাসঙ্গিক কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্যই গ্রহণীয় নয়। এটা আসলে কি ভাই? দেখেন আমাদের এই প্রশ্নের উত্তরে প্রথমে সাক্ষ্য আইনের 2-4 কথা বলে নিবেন, তারপরে বলবেন যে একটা মামলা যখন দায়ের করা হয় মামলাটা সাক্ষীর মাধ্যমেই প্রমাণ করতে হয়, সাক্ষ্য প্রদানের মাধ্যমে। মামলা এজাহার করুক বা আর্জি দাখিল করুক, মামলা দায়েরের সাথে সাথে কিন্তু প্রমাণিত হয়ে যায় না। তো তাহলে আমাদের মোটামুটি মনে রাখতে হবে যে একজন সাক্ষী আদালতে এসে এসে তো সে যে কোনো বিষয়ে কথা বলতে পারে না, সে কথা বলতে পারবে বিচার্য বিষয়, আর একটা হলো কি প্রাসঙ্গিক বিষয়। তো বিচার্য বিষয় যে আদালতে সরাসরি এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে সেটা হলো বিচার্য বিষয় বলে। তারপরে নিজের মতো করে বলে দিবেন যে দেওয়ানি মামলায় এটার বলে ইস্যু, আর ফৌজদারি মামলা এটার বলে কি চার্জ। এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে সেটার উপর ভিত্তি করে দেওয়ানি মামলা ইস্যু গঠন হয়, আর ফৌজদারি মামলা হয় চার্জ গঠন। তারপরে বিচার্য বিষয়ে একটা উদাহরণ দিতে পারবেন না, অমুক অমুক রে মুগুর দিয়ে বাড়ি দিয়ে হত্যা করছে, তাহলে বিচার্য বিষয় অমুক অমুক রে হত্যা করছে কিনা, মুগুর দিয়ে বাড়ি দিছে কিনা, বা মুগুরের বাড়ির ফলে তার মৃত্যু ঘটছে কিনা, এই তো বিচার্য বিষয়। ঠিক আছে? তারপরে প্রাসঙ্গিক বিষয় দিলেন যে বিচার্য বিষয়কে ব্যাখ্যা করার জন্য যা যা দরকার সেইগুলারে বলে প্রাসঙ্গিক বিষয়। প্রাসঙ্গিক বিষয় কাকে বলে? অমুক অমুক মুগুর দিয়ে হত্যা করছে, হত্যা করার আগে বা পরে তাদের মধ্যে কেমন সম্পর্ক ছিল, তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল কিনা, তারপরে মারা যাওয়ার পরে অমুকরে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে কিনা, এই সকল বিষয় হলো কি বলেন প্রাসঙ্গিক বিষয়। এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করছে 6, 7, 8 এই সকল ধারায়। যদি মন চাই 2-4 কথা লিখে দিলেন, তাহলে প্রাসঙ্গিক বিষয়ের উদাহরণ দিতে পারবেন না? তাহলে বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয়ের উদাহরণ দিয়ে তারপরে লাস্টে বলে দিবেন যে এখন কোন বিষয় প্রাসঙ্গিক হলেই সেটা যে আদালতে গ্রহণযোগ্য হবে বিষয়টা তা না। কোন বিষয় প্রাসঙ্গিক হতেই পারে, বাট আদালতে গ্রহণযোগ্য হবে কি হবে না এই সিদ্ধান্ত নিবে বিচারক বা আদালত। সাক্ষ্য আইনের 136 ধারায় বলছে অ্যাডমিসিবিলিটি অফ এভিডেন্স, এবং কোন সাক্ষ্যের গ্রহণযোগ্য হবে কি হবে না এটা বিচারক নির্ধারণ করবে। যেমন সাক্ষ্য আইনের 126 ধারায় বলা হয়েছে আইনজীবীর সাথে মক্কেলের যোগাযোগ যা হয়েছে আইনজীবী প্রকাশ করতে পারবে না, এটা প্রাসঙ্গিক বাট সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। আবার স্বামী স্ত্রী যতক্ষণ পর্যন্ত একসাথে আছে তাদের যোগাযোগ সুরক্ষা পাবে সাক্ষ্য আইনের কত ধারায়? 122 ধারায়। আলোচনার পরিশেষে বলা যায় যে সকল গ্রাহ্য সাক্ষ্যই প্রাসঙ্গিক, বাট আপনার কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্যই গ্রহণীয়। পারবেন না ইনশাল্লাহ? এইভাবে 2-4 কথা দিয়ে বলে দিবেন। আচ্ছা, যারা বুঝবে না তাদের কাছে এই প্রশ্ন অনেক কঠিন লিখতে গেলে, যে তো এক কিভাবে কি লিখবো টিকবো। আচ্ছা, তারপরের যে প্রশ্নটা, অভিপ্রায় প্রস্তুতি পূর্ববর্তী বা পরবর্তী আচরণ। অভিপ্রায় প্রস্তুতি পূর্ববর্তী বা পরবর্তী আচরণ, এটা আসলে কত ধারার প্রশ্ন জানেন? 8 ধারা। অভিপ্রায় প্রস্তুতি পূর্ববর্তী বা পরবর্তী
আচরণ। ৮ ধারায় বলছে যে কোন ঘটনার ক্ষেত্রে অভিপ্রায় প্রস্তুতি পূর্ববর্তী বা পরবর্তী কার্য প্রাসঙ্গিক। আপনি অভিপ্রায় দিয়ে টাইটেল দিয়ে লিখে দিবেন। অভিপ্রায় বলতে বোঝায় কোনো ব্যক্তি যখন কোনো অপরাধ করে তখন তার অভিপ্রায় মানে পূর্ব পরিকল্পনা অনুসারে যদি করা হয় তাহলে ধরে নেওয়া হবে তার কি আছে, অভিপ্রায় আছে। একটা উদাহরণ দিয়ে দেবেন, অমুক অমুকরে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতার জের ধরার পরে হঠাৎ মারামারি লাগছে, হত্যা করছে, তাহলে তার এই জায়গা আগে থেকেই কি ছিল, অভিপ্রায় ছিল। তাই এই অভিপ্রায় প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায়, ৮ ধারায়। ঠিক আছে। প্রস্তুতি, প্রস্তুতির একটা উদাহরণ দিয়ে দিবেন। প্রস্তুতি যেরকম যে অমুক অমুককে বিষ দিয়ে হত্যা করছে, বিষ দিয়ে হত্যা করার আগে জানা গেল সিসিটিভি ফুটেজে দেখা গেছে সে অমুক দোকান থেকে বিষ কিনছে, তাহলে এটা প্রাসঙ্গিক কত দাঁড়ায়, ৮ দাঁড়ায়। তারপরে পূর্ববর্তী বা পরবর্তী কার্য, এটাও একটা ব্যাখ্যা দিয়ে দিবেন যে মামলা ঘটা আরাফ খানের নামে দিয়ে দেন। আরাফ খান যখন অপরাধ করছে ওই মুহূর্তে ছিল গরিব, বাট যখন সে অপরাধ করার পর পলাতক, তার আর পাওয়া যাচ্ছে না, এখন সে কয়েকশো কোটি টাকার মালিক। তাহলে এই যে সে মামলা হওয়ার আগে, অপরাধ করার আগে গরিব ছিল, পরে যে বড় লোক হয়েছে, এই জিনিসটা প্রাসঙ্গিক সাক্ষ্যয়নের কত দাঁড়ায়, ৮ দাঁড়ায়। এটা হলো পূর্ববর্তী বা পরবর্তী কার্য হিসেবে প্রাসঙ্গিক। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে এই এই তো আপনার 2 নাম্বার। জি, বুঝছেন? আচ্ছা, তো আমরা সরাসরি এটা গুরুত্বপূর্ণ, 1 নাম্বার গুরুত্বপূর্ণ। 3 4 পরে পড়তেছি, তার আগে 5-এ চলে আসেন। 5, 5টা গুরুত্বপূর্ণ। 5 সবই তো গুরুত্বপূর্ণ মনে হয়, দেখেন। আচ্ছা, সেগুলো originally যেটা করে আমরা ভুলাই যাই। 5 দেখেন, 5 5-এ বলতেছে এই স্বীকৃতি 17 থেকে কত, 31। তো আমরা মোটামুটি 17 থেকে সবগুলোই পড়ছি, কোনো ধারা এই জায়গা বাদ নাই। কেমনে? যদি বলে স্বীকৃতি কাকে বলে, স্বীকৃতি বলবেন যে যদি কোনো ব্যক্তি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে মৌখিক, তালিলিক বা ডিজিটাল রেকর্ড আকারে কোনো বিবৃতি দেয়, সেটাই বলে স্বীকৃতি। স্বীকৃতির সংজ্ঞা দিছে 17 ধারায়। স্বীকৃতি কারা কারা প্রদান করতে বলছে, এটা বলছে কত ধারায়, 18 ধারায়। কোন মামলার পক্ষরা, তারপরে পক্ষের প্রতিনিধি, পক্ষরা যার কাছ থেকে আর্থিক বা মালিকানাগত স্বার্থ লাভ করছে নাকি, এরকম। আর এছাড়া বলতে পারেন যে আহ প্রতিনিধিত্বমূলক মামলায় যারা ওই মামলার প্রতিনিধি হিসেবে কোনো বিবৃতি দিয়ে থাকে। এরপরে যদি বলে যে স্বীকৃতি তৃতীয় পক্ষেও কখন স্বীকৃতি প্রদান করতে পারে, তৃতীয় পক্ষ, তৃতীয় পক্ষ কখন স্বীকৃতি প্রদান করতে বলছে পারে, এটা বলছে 19 আর 20। 19 আর 20, আপনি 19 20 আলাদা করে লেখার দরকার নাই, 19 20 একসাথে দিয়ে দিয়েন। ওই যে প্রথমে দিবেন যে 19-এ বলছে যে কোনো তথ্যের উপর যদি নির্ভর করে বা কোনো ব্যক্তিকে যদি অন্য কোনো কিছুর দায়িত্ব দেওয়া হয়, ওই যে ভাড়া তুলতে দিছিল অথবা জিজ্ঞেস করছিল ঘোড়াটাকে সুস্থ কিনা, এই দুইটার যে কোনো একটা দিয়ে দিবেন। তাহলে যদিও সে ঘোড়ার মালিক না, যদিও সে ভাড়া তুলতে তুলতে গেছে, সে বাড়ির মালিক না, কিন্তু তার বিবৃতি প্রাসঙ্গিক হতে পারে 19 আর 20 ধারায়। 21 ধারায় বলছে যে স্বীকৃতি স্বীকৃতিদাতার পক্ষে প্রমাণ করা যায় না, কিন্তু বিপক্ষে প্রমাণ করা যায়। কিভাবে? যে আরিফ সাহেব যদি 10 লাখ টাকা পাবে বিথিকার কাছে, আরিফ সাহেব মামলা করার আগে একজনের কাছে স্বীকার করছে যে বিথিকা আমার কাছে কোনো টাকা পয়সা পায় না। মানে বিথিকার কাছে আমি ধরেন দুইটা স্বীকারোক্তি, এক প্রথম যদি বলে যে বিথিকার কাছে আমি 10 লাখ টাকা পাই, শাহ আলম সাহেবের কাছে স্বীকার করছে, আরিফ সাহেব মামলা করছে, তাহলে এই যে মামলা করার আগে আরিফ যে স্বীকার করছিল, এটা আরিফ সাহেবের পক্ষে প্রমাণ করা যাবে না, কারণ উনি মামলা করছে টাকা আদায়ের, আর এর আগে যে বিবৃতিটা দিছে টাকা পাবে, এটা তো ওনার পক্ষেই যায়। বাট আরিফ সাহেব যদি মামলা করার আগে কারো কাছে বলতো যে বিথিকার কাছে আমি 5 লাখ টাকা পাই, বাট মামলা করবো 10 লাখের, তাহলে এইটা ওনার কিসে যায়, বিপক্ষে যায়। তাহলে স্বীকৃতি দ্বারা তার পক্ষে প্রমাণ করা যাবে না, বিপক্ষে প্রমাণ করা যাবে কত দ্বারা, 21। আর তবে স্বীকৃতি দ্বারা তার পক্ষে প্রমাণ করা যায়, একটা ব্যতিক্রম হলো কি বলেন, মৃত্যুকালীন ঘোষণা, যদি কেউ মারা যাওয়ার আগে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলে গিয়ে থাকে, তাহলে প্রমাণ করা যাবে। এটা হলো 21। 22 ধারায় বলছে যে দলিলের বিষয়ে স্বীকৃতি দিলে কাজ হবে না, বা দলিলের বিষয়ে যদি দলিলের বিষয় বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠে তাহলে মৌখিক স্বীকৃতি দেওয়া যেতে পারে। আর 23 ধারায় যেটা বলছে যে দেওয়ানি মামলায় দুইটা ক্ষেত্রে স্বীকৃতি দেওয়া যাবে না, যদি আগে থেকেই কথা বলা থাকে যে ভাই তুমি স্বীকৃতি দিবা না, বা আগে থেকে যদি চুক্তি থাকে। এখন স্বীকারোক্তির প্রশ্নটা আমাদের জন্য ভিভিআই, যে স্বীকারোক্তি কি। স্বীকারোক্তি
কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করলে সেটাকে বলে কি? স্বীকারোক্তি। আর পুলিশের কাছে স্বীকারোক্তি গ্রহণযোগ্য হবে কিনা? পুলিশের কাছে স্বীকারোক্তি গ্রহণযোগ্য কি হবে বলেন? হবে না। 25 ধারায় বলছে পুলিশের কাছে দোষ স্বীকার করলে গ্রহণযোগ্যতা নাই, সাক্ষ্যগত কোনো মূল্য নাই। আর 26 ধারায় বলছে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় যদি দোষ স্বীকার করেন গ্রহণযোগ্য হবে না, তবে ম্যাজিস্ট্রেট যদি থাকে তাহলে গ্রহণযোগ্য হবে। এখন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ম্যাজিস্ট্রেট কি দোষ স্বীকারটা কি ম্যাজিস্ট্রেটের কাছে করবে না পুলিশের কাছে করবে? ম্যাজিস্ট্রেটের কাছে করবে, তাইলে গ্রহণযোগ্য হবে। এখন যদি বলে যে পুলিশের কাছে দোষ স্বীকারের ব্যতিক্রম সম্পর্কে আলোচনা করুন, ব্যতিক্রম সম্পর্কে বলছে 27 ধারায়। কত ধারায়? 27 ধারায় বলছে যে যদি কোনো পুলিশের কাছে দোষ স্বীকারের অনুসারে যদি কোনো আলামত উদ্ধার করা হয়, আলামত। এখন যদি বলে যে 27 ধারায় দোষ স্বীকার করলে 27 ধারায় আলামত যে উদ্ধার করছে এটা কি দোষ স্বীকার হতেই হবে নাকি বিবৃতি হলেও হবে? বিবৃতি হলেও হবে। দোষ স্বীকার আলামত উদ্ধারের একটা উদাহরণ দিতে পারবেন? ওই যে পুলিশের কাছে বলছে যে আমি হত্যা করে আসছি এবং ছুরি খাটের নিচে রেখে আসছি, তাহলে আমি যে হত্যা করছি এইটুকু গ্রহণযোগ্য না, বাট ছুরি যে হাতে খাটের নিচে রেখে আসছি এটা অনুসারে যদি ইয়া করে তাহলে এটা গ্রহণযোগ্য। আমি হত্যা করে আসছি না, ছুরি মাথায় দিয়েছি। আচ্ছা, 24-এ দেখেন। আচ্ছা, 24 ধারা আর 28 ধারা একে অন্যের বিপরীত। হুমকি, প্রতিশ্রুতি, ভয়ভীতি থাকা অবস্থায় স্বীকারোক্তি আদায় করা হলে গ্রহণযোগ্য হবে না 24। আর এগুলা যদি না থাকে গ্রহণযোগ্য কত? 28। 29টার মধ্যে রাখেন প্রতারণা করিয়া, তারপরে গোপনীয়তার প্রতিশ্রুতি ভঙ্গ করে বা মাতাল অবস্থায় যদি স্বীকারোক্তি আদায় করা হয় তাহলে অন্য কোনো ভাবে অপ্রাসঙ্গিক না হলে শুধুমাত্র এই কারণে সেটা, অন্য কোনো ভাবে প্রাসঙ্গিক হলে শুধুমাত্র এই কারণে অপ্রাসঙ্গিক হবে না। ওই যে হোসেনকারী দেখা গেল একজনের কাছে স্বীকার করছে ভাই অমুককে আমি হত্যা করছি, কাউরে কইও না, কিন্তু সে বলে দিছে যে হোসেনকারী হত্যা করছে, তাহলে এটা প্রাসঙ্গিক। একজন ব্যক্তি মাতাল অবস্থায় মনে মনে যা ছিল সব বলে দিছে, এটা প্রাসঙ্গিক। আরিফ সাহেবরে বললাম যে কি আরিফ সাহেব, বার কাউন্সিলের প্রশ্ন নেওয়ার জন্য তো বার কাউন্সিলের অমুক জায়গায় যাইয়ে টাকা দিয়ে আসছেন 50,000, খবর পাইলাম সাথে সলিমুল্লাহ ছিল। উনি বললেন যে কিভাবে টের পাইলেন? আসলে তো করছি, চেষ্টা করে দেখি কি হয়। তাহলে এটাও গ্রহণযোগ্য। কত দ্বারাই সাক্ষ্য আইনের কত দ্বারাই? 29 ধারায়। বুঝতে পারছেন? এই হলো আমার স্বীকারোক্তি রিলেটেড ধারা। যদি পুলিশের কাছে দোষ স্বীকারের কথা বলা আসে তাহলে একটু উদাহরণ দিয়ে বুঝাই দেন, আর যদি মন থাকে সিদ্দিকুর রহমান রাষ্ট্র এটা একটু দুই চার কথা বলে দিয়েন। এখন বলে থাকে, প্রশ্নে আসে যে স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য বা শুধুমাত্র দোষ স্বীকারের উপর ভিত্তি করে কাউরে সাজা দেওয়া যায় কিনা। ধরেন আপনি কিছু জানেন না, কোর্স রেফারেন্স মনে নাই, এটা কেমনে লিখবেন? প্রথমে এইভাবে ব্যাখ্যা দিবেন যে স্বীকারোক্তিরে কয়েক ভাগে ভাগ করা যায়। যখন কোনো স্বীকারোক্তি প্রদান করা হয় ম্যাজিস্ট্রেটের কাছে তাকে বলে জুডিশিয়াল স্বীকারোক্তি। তো জুডিশিয়াল স্বীকারোক্তি ক্ষেত্রে এটা মানে অপরাধীকে শাস্তি প্রদানের একমাত্র ভিত্তি হতে পারে। উচ্চ আদালতের নজিরে আছে যে জুডিশিয়াল স্বীকারোক্তি যদি সত্য স্বেচ্ছা প্রণোদিত হয়ে থাকে তাহলে এটা দোষ মানে এটা সাজা প্রদানের একমাত্র ভিত্তি হতে পারে। তবে আদালত বলেছে যে সাজা প্রদানের সম্ভাবনা বেড়ে যায় যদি এর সাথে সমর্থনমূলক সাক্ষ্য থাকে। উচ্চ আদালতের নজির দিয়ে দুই চার কথা বলে দিলেন। এরপরে পরবর্তী স্টার দিয়ে লিখলেন যে যদি কোনো স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কারো কাছে প্রদান করা হয় তখন তাকে বলে এক্সট্রা জুডিশিয়াল স্বীকারোক্তি। এরপর দুটো একটু তুলনা করলেন। সাধারণত এক্সট্রা জুডিশিয়াল স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্যমান জুডিশিয়াল স্বীকারোক্তির চেয়ে কম। তবে উচ্চ আদালতের নজিরে আছে যে যদি এক্সট্রা জুডিশিয়াল স্বীকারোক্তি সত্য স্বেচ্ছা প্রণোদিত হয়ে থাকে এবং এর সাথে যদি সমর্থনমূলক সাক্ষ্য থাকে তবে তা সাজা প্রদানের ভিত্তি হতে পারে। শেষ। কিন্তু তারপরে বললেন যে যদি কোনো দোষ স্বীকার একবার ম্যাজিস্ট্রেটের কাছে করে পরবর্তীতে আবার সেটা প্রত্যাহার করা হয় তাহলে এটা বলে রেট্রাক্টেড স্বীকারোক্তি বা প্রত্যাহারকৃত স্বীকারোক্তি। তো প্রত্যাহার যদিও স্বীকারোক্তি প্রদান করা হয়ে থাকে তথাপি প্রত্যাহারকৃত স্বীকারোক্তির উপর ভিত্তি করেও আদালত তাকে সাজা দিতে পারে যদি এটা সত্য স্বেচ্ছা প্রণোদিত হয়ে থাকে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে যে স্বীকৃতির উপর ভিত্তি করে আদালত শাস্তি প্রদান করতে পারে। তবে বিভিন্ন প্রকার স্বীকৃতির মধ্যে সবচেয়ে মানে যার সাক্ষ্যগত মূল্যমান বেশি সেটা হলো জুডিশিয়াল স্বীকারোক্তি। এই তো কথা, মানে যা লিখলেন এটাই ওই জুডিশিয়াল স্বীকারোক্তির কাছেও বলা যায়, এক্সট্রা জুডিশিয়াল স্বীকারোক্তির কাছেও বলা যায়, রেট্রাক্টেড স্বীকারোক্তির কাছেও বলা যায়। কেস রেফারেন্স মনে নাই, সমস্যা নাই, তা না চালাই দিলেন, উচ্চ আদালতের নজিরে আছে যে। বুঝাইতে পারলাম কি? হুবহু ফৌজদারি কার্যবিধির ওই 164 এর উত্তরের একই। জি, বুঝছেন?
এখন একটা জিনিস খেয়াল করেন, যদি আসে স্বীকৃতি স্বীকারোক্তির সংজ্ঞা মানে পার্থক্য, পারবেন? স্বীকৃতি তো মৌখিক, তালিলিক, ডিজিটাল রেকর্ড। আর স্বীকারোক্তি সাধারণত ওই মৌখিক তালিলিকে এইভাবে কিছু বলা নাই, স্বীকারোক্তির কোনো সংজ্ঞা আমাদের সাক্ষ্য আইনে দেয় নাই। স্বীকৃতি দেওয়ানি ফৌজদারি উভয় মামলা, স্বীকারোক্তি কি ফৌজদারি মামলা। সকল স্বীকারোক্তি স্বীকৃতি, কিন্তু সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়। স্বীকৃতির ইংরেজিতে বলে কি? অ্যাডমিশন। স্বীকারোক্তির ইংরেজিতে বলে কি? কনফেশন। পুলিশের কাছে স্বীকৃতি প্রদান করলে সাক্ষ্যগত মূল্য আছে, কিন্তু পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করলে সাক্ষ্যগত মূল্য নাই। শুধুমাত্র স্বীকৃতির উপর ভিত্তি করে কারো সাজা দেওয়া যায় না, তবে স্বীকারোক্তির উপর ভিত্তি করে কখনো কখনো সাজা দেওয়া যায়। তারপরে দুইটা উদাহরণ দিয়ে দিলেন, এই তো অনেকগুলাই হয়ে গেল। আবার এটা লঘুতর গুরুতর দিয়েন না। দেখেন, আচ্ছা এখন আমরা এখানে একটা কথা আছে, আমরা 3 নাম্বার প্রশ্নটা একটু পড়ে ফেলবো, এটা দুষ্কর্মের সহচর যেটা, এটা একটু পড়ে ফেলি। দেখেন, আমি যদি কেউ ধারণা নিতে পারেন, মুখস্থ করার দরকার নাই, আমি যে কথাগুলো বলতেছি এই ধারণা আঙ্গিকে লিখতে পারলেই হবে ইনশাল্লাহ। প্রশ্ন বুঝতে পারি স্যার, কোনো ঘটনা নাই। আচ্ছা শুনেন, সমস্যা নেই স্যার, দিতে পারবো। দুষ্কর্মের সহচর কাকে বলে? দুষ্কর্মের সহচর একটা অপরাধ যদি অনেকে মিলে একসাথে করে তাহলে একজন আরেকজনের দুষ্কর্মের সহচর। দুষ্কর্মের সহচরের কথা প্রাসঙ্গিক। দুষ্কর্মের সহচর যদি কোনো স্বীকারোক্তি প্রদান করে নিজেরে জড়ায় অন্যান্যদের বিরুদ্ধে, করিম যদি বলে যে আমি তো ডাকাতি করছি, আমার সাথে কবির, গণেশ, ঘনশ্যাম এরাও ছিল বা অমুক অমুক ছিল, তাহলে এটা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনে 30 ধারায়। তবে কথা আছে, সাক্ষ্য আইনে 30 ধারায় বলছে যে 30 ধারায় যদি দুষ্কর্মের সহচরের বিবৃতি প্রাসঙ্গিক করতে চান তাহলে সবার বিরুদ্ধে মামলা হবে একটা, যৌথভাবে বিচার হতে হবে। যৌথভাবে বিচার হতে হবে, যৌথভাবে বিচার না হলে হবে না। আর 2 নাম্বার শর্ত হলো নিজেরে জড়াইয়া অন্যান্যদের বিরুদ্ধে দোষ স্বীকার করতে হবে। তাহলে এই কথাগুলো প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 30 ধারা। এখন 30-এর পরে আপনি আলোচনায় চলে আসবেন 114 খ। দুষ্কর্মের সহচরের বিবৃতি প্রাসঙ্গিক তো হলো, কিন্তু আদালত বিশ্বাস করবে কিনা? আদালত বিশ্বাস করতে পারে যদি অন্যান্য তথ্যের সাথে মিল থাকে। এটা বলছে 114 খ। 114 খতে বলছে দুষ্কর্মের সহচরের বিবৃতি অন্যান্য তথ্যের দ্বারা সমর্থিত না হলে বিশ্বাসের অযোগ্য। অর্থাৎ দুষ্কর্মের সহচর বিবৃতি দিল, বাট অন্যান্য সাক্ষীরাও তো এসে সাক্ষ্য প্রদান করবে, এজাহার আছে, 161 আছে, তারপর আদালতে যখন সাক্ষ্য দিতে আসবে তাদের কথার সাথে যদি মিল থাকে তাহলে আদালত এটা বিশ্বাস করতে পারে। 114 খ। 30 ধারা লেখা শেষ, 114 কথা, 114 খ লেখা শেষ। এখন বললেন যে দুষ্কর্মের সহচর একজন যোগ্য সাক্ষী এবং শুধুমাত্র তার অসমর্থিত তথ্যের ভিত্তিতে যদি কাউকে সাজা দেওয়া হয় শুধুমাত্র এই কারণে সেটা অবৈধ হবে না। আপাত দৃষ্টিতে মনে হইতে পারে 114 খ এবং 133 পরস্পর বিরোধী, কারণ এই জায়গা বলছে 114 খতে যে দুষ্কর্মের সহচরের বিবৃতি অন্যান্য তথ্য দ্বারা সমর্থিত না হলে বিশ্বাসের অযোগ্য, আর 133-এ বলছে যে অসমর্থিত তথ্যের ভিত্তিতে যদি সাজা দিয়েও ফেলে সেটা কি হবে না? অবৈধ হবে না। আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী মনে হলো, প্রকৃতপক্ষে পরস্পর বিরোধী না। এর কারণ হলো উচ্চ আদালত বিভিন্ন সময় বলেছে যে দুষ্কর্মের সহচরের বিবৃতির সাথে যদি করবোরেটিভ এভিডেন্স না থাকে, মানে সমর্থনমূলক সাক্ষ্য না থাকে, তাহলে শুধুমাত্র সাজা দিতে আর আদালত নিরুৎসাহিত করেছে। বুঝতে পারছেন? তাহলে দুষ্কর্মের সহযোগীর বিবৃতির উপর ভিত্তি করে সাজা আদালত তখনই দিতে পারে যখন অন্যান্য সমর্থনমূলক সাক্ষ্য থাকে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে এই যে এই লাইন দিয়ে দিবেন যে গুরুত্বপূর্ণ তথ্যাদি সহ সমর্থিত না হয় দুষ্কর্মের সহচর বিশ্বাসের অযোগ্য। আবার বলা হয় দুষ্কর্মের সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার উপযুক্ত ব্যক্তি বলে গণ্য হবেন। দুষ্কর্মের সহযোগীর অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে সাজা দেওয়া হলে এ কারণে বেআইনি হবে না। উক্ত বিধানসমূহ সাংঘর্ষিক কিনা, এটার উত্তরও যা। আর সহ অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকার একজন অভিযুক্তের সাজার একমাত্র ভিত্তি হতে পারে কিনা, এটার উত্তরও তাই। An accomplice is unworthy of credit unless he is corroborated in material particulars, এটার উত্তরও তাই। আপনি 30, 114 খ আর আলোচনা করবেন কত? 133। বুঝছেন? কোনো সমস্যা নাই, আমাদের উত্তরপত্রে আগে ব্যাখ্যা করতে 114 খ, 133, তারপরে 30। আপনি যদি
আমি যেভাবে বললাম যে আগে 30 ব্যাখ্যা দিলেন, 114 খ ব্যাখ্যা দিলেন, তারপর 133 দিলেন, কোনো সমস্যা নাই। বুঝছেন? তো এই তো, আর বাকি অংশের উত্তর তো একই, যে দোষ স্বীকারোক্তি সত্য কিন্তু স্বেচ্ছা প্রণোদিত না হলে, অথবা স্বেচ্ছা প্রণোদিত কিন্তু সত্য না হলে আসামির বিরুদ্ধে ব্যবহারযোগ্য কি, এটা ওই যে দোষ স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য যেটা, সেটা আলোচনা করলেই হবে। এস্টোফেল, এস্টোফেল বিবিআই, এস্টোফেল সাক্ষ্য আইনে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে, 1 নাম্বার বিবিআই বলছি, স্বীকৃতি স্বীকারোক্তি বিবিআই বলছি, এস্টোফেল বিবিআই। স্বকার্যজনিত বাধা, স্বকার্যজনিত বাধা মোটামুটি আপনাদের কাছে আর বাধা হওয়ার কথা না। স্বকার্যজনিত বাধা আর বাধা হওয়ার কথা না, এই মর্মে স্বীকৃতি দেন। দেখেন, স্বকার্যজনিত বাধা, যে কাজ আপনি একবার করতেন, আপনি আপনার কথা, কাজ বা কার্যবিরতি দ্বারা একজনকে একটা কাজ করতে বাধ্য করতেন, পরবর্তীতে সেটা আর অস্বীকার করতে পারবেন না। এটা সাক্ষ্য আইনের আছে 115 ধারায়, দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 আছে 43 ধারায়, আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের আছে কত ধারায়, 18 ধারায়। তারপরে এর একটা উদাহরণ দিয়ে দিবেন, উপাদান দিয়ে দিবেন, সরকারজনিত বাধা শুধু দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নাকি। এবং এই সরকারজনিত বাধারে আমার সংজ্ঞায়িত করছে 115-তে, আর এর প্রয়োগ সম্পর্কে আলোচনা করছে 116 আর 117। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে চুক্তিমূলে এস্টোফেল 116, বিক্রেতা ক্রেতা মানে মালিক ভাড়াটিয়ার ক্ষেত্রে, আর একটা অনুমতি দাতা অনুমতি গ্রহীতার ক্ষেত্রে। দুইটা উদাহরণ দিয়ে দিবেন, যে যখন কোনো ব্যক্তি কোনো স্থাবর সম্পত্তি ভাড়া নেয়, তখন যতদিন পর্যন্ত সে ভাড়াটি আসে হিসেবে আছে, ততদিন পর্যন্ত সে মালিককে অস্বীকার করতে পারবে না। আর অনুমতি দাতা অনুমতি গ্রাহক একই টাইপের, যে থাকতে অনুমতি দিছিল সে পরবর্তীতে অস্বীকার করতে পারবে না। এটা কত, 116। 117-তে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে এস্টোফেল। অস্থাবর সম্পত্তি হলো যে বিল অফ এক্সচেঞ্জ, যার দেওয়ার ক্ষমতা ছিল, যদি কেউ বলে চমকের বিল অফ এক্সচেঞ্জ দেওয়ার ক্ষমতা নাই, তাহলে সেটা কি বলেন, বিশ্বাসের অযোগ্য। তো এই 116 117 ব্যাখ্যা দেওয়ার পরে, এরপরে যদি বলে যে এস্টোফেল ফিডিং দা গ্রান্ট বা এস্টোফেল নীতিটা আসলে কি, ফিডিং দা গ্রান্ট বা এস্টোফেল নীতিটা, এটা আপনি আলাদা একটু ব্যাখ্যা দিবেন। ফিডিং দা গ্রান্ট বা এস্টোফেল হলো স্বকার্যজনিত বাধা দ্বারা অসত্য হস্তান্তর সিদ্ধ করা বা শুদ্ধ করা, একই, সিদ্ধ শুদ্ধ যাই বলেন না কেন, স্বকার্যজনিত বাধা দ্বারা অসত্য হস্তান্তর সিদ্ধ করা বা শুদ্ধ করা। মানে আপনি আগে মালিক ছিলেন না, আপনি মালিক বলে জমি বিক্রি করে দিচ্ছেন, বাট যখন মালিক হলেন তখন যদি বলেন যে এই জমির মালিক আমি না, তাই আগের বেচা কেনা ঠিকঠাক হয় নাই, তখন আর কাজ হবে না। এই যে আপনি আগের স্বকার্যজনিত বাধা দ্বারা আগের যে অশুদ্ধ হস্তান্তর, এটা এখন কি হয়ে গেল, শুদ্ধ হয়ে গেল। তো এইভাবে আলোচনার পরিশেষে বলা যায় যে এই এখন স্বকার্যজনিত বাধা এটা দেওয়ানি মামলায় কখন প্রয়োগ করা যায়, ফৌজদারি মামলায় কখন প্রয়োগ করা যায়, উত্তর কিন্তু ঘুরে ফিরে একই। আপনি বলে দিবেন যে ফৌজদারি মামলায় স্বকার্যজনিত বাধার কোনো প্রয়োগ নাই, তবে ফৌজদারি কার্যবিধির 403 ধারার বিধান, এটাকে বলা হয় মানে ইস্যু এস্টোফেল নাকি, একটু ব্যাখ্যা দিয়ে দিবেন। আর এস্টোফেল আইনের বিরুদ্ধে কোনো এস্টোফেল হয় না। গতদিন পরীক্ষায় প্রশ্ন আসছে, নাবালক ব্যক্তির বিরুদ্ধে কোনো এস্টোফেল হয় না, বুঝতে পারছেন? যদিও আপনার কাছে বেআইনি মনে হইতে পারে যে নাবালক হয়ে পরিচয় দিয়ে আবার এস্টোফেলের, নাবালকের বিরুদ্ধে কোনো এস্টোফেল হয় না। এখন আমরা চলে এসে ওয়েভার। ওয়েভার মানে হলো, ওয়েভ মানে স্বেচ্ছায় ছেড়ে দেওয়া, ত্যাগ করা। আপনি যদি আপনার কোনো অধিকার স্বেচ্ছায় ছেড়ে দেন, সেটা বলে ওয়েভার। ওয়েভার সম্পর্কে সাক্ষ্য আইনের কত ধারায় বলছে, 119 না 120 বিথিকা? কোনো ধারা নাই। শিওর? সাক্ষ্য আইনের ওয়েভার সম্পর্কে কোনো ধারা নাই। আচ্ছা, তো ওয়েবার আর স্বীকৃতির যদি পার্থক্য আসে, আশা করি পেরে যাবেন আর কি, যে ওয়েবারের উপর ভিত্তি করে মামলা করা যায়, আর সরকারজনিত বাধার উপর ভিত্তি করে মামলা করা যায় না। এটা জাস্ট একটা নীতি হিসেবে কাজ করে। তারপরে যদি বলেন যে সরকারজনিত বাধার ক্ষেত্রে প্রতারণা থাকে, ওয়েবারের ক্ষেত্রে প্রতারণা থাকে না। তারপরে একটা উদাহরণ দিয়ে দিবেন, তারপরে বলে দিবেন স্টোফেল একটা আইনের নীতি, আর ওয়েবার হলো চুক্তিগত সম্পর্ক। এরকম আপনাদের বিস্তারিত পড়ানো হয়েছে, একবার রিডিং করলেই আশা করি মনে থাকবে ইনশাল্লাহ। তো এরপরে আমরা যদি চলে আসি, আহ অনুমান, অনুমানের প্রশ্ন বাদ দিতে পারেন, এটা নট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট তারপরেও আমি একটু আলোচনা করে যাই। অনুমান।
অনুমান হলো সাক্ষ্য আইন অনুসারে, আমাদের সাক্ষ্য আইনের 4 ধারা অনুসারে অনুমান হলো 3 প্রকার: মে প্রিজুম, শ্যাল প্রিজুম, কনক্লুসিভ প্রুফ। তো তার মধ্যে মে প্রিজুম হলো ঘটনাগত অনুমান, আর শ্যাল প্রিজুম আর কনক্লুসিভ প্রুফ হলো আইনগত অনুমান। আবার মে প্রিজুম আর শ্যাল প্রিজুমকে খণ্ডন করা যায়, কিন্তু কনক্লুসিভ প্রুফে খণ্ডন করা যায় না। অর্থাৎ সাক্ষ্য আইন অনুসারে নরমালি 4 ধারা অনুসারে অনুমান 3 প্রকার, বাট এই 3 প্রকার ছাড়াও অনুমান রে খণ্ডন যোগ্যতার উপর ভিত্তি করা যায়, ভাগ করা যায় দুই ভাগে। একটা হলো খণ্ডন যোগ্য, আর একটা হলো অখণ্ডন যোগ্য, আর একটা হলো ঘটনাগত অনুমান, আর একটা হলো আইনগত অনুমান। এখন মে প্রিজিউম আসলে কাকে বলে? যখন আদালত কোনো বিষয় মে প্রিজিউম করতে বলে আইনে, তখন আদালত এটা সঠিক বলে অনুমান করতে পারে, বেঠিক বলেও অনুমান করতে পারে। তবে অপর পক্ষ আইসা আবার এটারে খণ্ডাতে পারে। মে প্রিজিউম সম্পর্কে সাক্ষ্য আইনের ৮৬ থেকে ৮৯, ৮৩ থেকে ৮৮, ৯০, ১১৪, ৯০ এগুলাতে মে প্রিজুম সম্পর্কে আলোচনা করছে। যেরকম আমি যদি বলি ৮৬ ধারায় বলছে বিদেশি আদালতের সৌম্যকৃত নকল, ৮৭ ধারায় বলছে পুস্তক মানচিত্র চার্ট, ৮৮ ধারায় বলছে তার বার্তা, ৯০ ধারায় বলছে ৩০ বছরের পুরাতন ডকুমেন্ট। আচ্ছা, শ্যাল প্রিজুম, যখন আদালতকে শ্যাল প্রিজুম করতে বলে তখন আদালত প্রিজুম করতে বাধ্য। তবে আদালত যদি কিছু প্রিজুম করে অপরপক্ষ এসে সেটা আবার খণ্ডাইতে পারে। সকল শ্যাল প্রিজুমই হলো আইনগত অনুমান, আর সকল প্রিজুমই হলো খণ্ডন যোগ্য। শ্যাল প্রিজুম সম্পর্কে আলোচনা করছে ৭৯ থেকে ৮৫, আর হলো ১০৫ আর ৮৯। ৭৯-তে বলছে সরকারি দলিলের জাবেদা নকল, মনে রাখলেই হবে। আর ১০৫-এ কি বলছে? যে যে বিশেষ ব্যতিক্রম দাবি করে তাকেই সেটা প্রমাণ করতে হবে। শ্যাল প্রিজম বুঝলেন। কনক্লুসিভ প্রুফ, যখন একটা বিষয় আর একটা বিষয়ের চূড়ান্ত অনুমান হিসেবে ধরা হয়, তখন আদালত এটা প্রমাণ মানে চূড়ান্ত অনুমান প্রমাণ হিসেবে ধরতে পারে। সাক্ষ্য আইনে 2টা ধারাকে কনক্লুসিভ প্রুফ বলা হয়েছে। একটা হলো ৪১ ধারা, 4টা আদালতের রায়, প্রোবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালটি, ইনসলভেন্সি, এই 4টা আদালতের রায় হলো জাজমেন্ট ইন রেম। এগুলো হলো কনক্লুসিভ প্রুফ, এটা খণ্ডন করা যায় না। অপরদিকে ১১২, বিবাহ বলবৎ থাকা অবস্থায় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে সেটা সন্তানের বৈধতার চূড়ান্ত অনুমান, এবং এটাকে কখনো খণ্ডন করা অবশ্য যায়, খণ্ডন করা যায়। ১১২ রিভার্টেবল, ১১২ রিভার্টেবল। এবং বিবাহ বিচ্ছেদের যদি ২৮০ দিনের মধ্যে জন্মগ্রহণ করে এবং ওই সময় যদি মাতা অবিবাহিত থাকে, তাহলে ধরে নিতে হবে এটা চূড়ান্ত প্রমাণ, তবে এটা আবার খণ্ডন করা যায়। এই হলো কথা। এখন ৯০ বছরের পুরাতন যে দলিল, এটা যে যদি যথাযথ হেফাজত, ৩০ বছর পুরাতন দলিল ৯০ ধারা অনুসারে যদি যথাযথ হেফাজত হতে আসে, যথাযথ হেফাজত হতে আসে ৩০ বছরের পুরাতন দলিল, তাহলে আদালত এর সত্যায়ন বা প্রত্যয়ন ঠিকঠাক আছে, সম্পাদন ঠিকঠাক আছে এটা অনুমান করতে পারে। এটা রেজিস্ট্রিকৃত হওয়া লাগবে না, রেজিস্ট্রিকৃত হওয়ার দরকার নাই, যথাযথ হেফাজত হতে আসলেই হবে, মনে রাখেন। আচ্ছা, আর 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড, এটা তো মোটামুটি ওই ডিজিটাল রেকর্ডের ক্ষেত্রে প্রযোজ্য। 7 নাম্বার, মৃত্যুকালীন ঘোষণা, মনে থাকবে ইনশাল্লাহ। মৃত্যুকালীন ঘোষণা, কোনো ব্যক্তি মৃত্যুর কারণ সম্পর্কে যে ঘোষণা দেয়, মৃত্যুকালীন ঘোষণা বলে। 32-এর 1-এ আলোচনা করা হয়েছে। মৃত্যুকালীন ঘোষণা লিখিত, মৌখিক, ইশারার মাধ্যমে হতে পারে। মৃত্যুর আশঙ্কায় থাকা লাগবে না, মৃত্যুর আশঙ্কায় থাকা লাগবে না। আর মৃত্যুকালীন ঘোষণা দেওয়ার পরে যদি মৃত্যুকালীন বেঁচে যায়, যদি ঘোষণাকারী বেঁচে যায়, তাহলে আর সেটা মৃত্যুকালীন ঘোষণা থাকে না। আর মৃত্যুকালীন ঘোষণাকারী যদি বেঁচে যায়, তাহলে ১৫৭ ধারা অনুসারে সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। শুধু এইটুক লিখেই শেষ করে দিবেন না, বলবেন যে মৃত্যুকালীন ঘোষণার উপর ভিত্তি করে আদালত, উচ্চ আদালতের নজির আছে যে আদালত সাজা দিতে পারে। তবে যদি এটার সাথে সমর্থনমূলক সাক্ষ্যের মিল থাকে, তাহলে সাজা প্রদানের সম্ভাবনা আরো বেড়ে যায়। 2-4 কথা দিয়ে দিবেন নিজের মতো করে, উচ্চ আদালতে থাক বা না থাক, বানাই দিয়ে। আচ্ছা, 32-33 মোটামুটি তো পড়ে ফেলছি। 32-33 পড়ছি না? পড়ছি, জি। সবই বানাই লিখবেন, এই কারণে যদি আপনার পড়া না থাকে তাহলে তো বানাই লিখতে হবে। আমি তো ধারণা দিচ্ছি যে আপনার পড়া হালকা আছে, সেটার উপর বেস করে লিখে দিবেন। অ্যাকচুয়ালি পড়ালেখাটা এইভাবেই হওয়া উচিত, যে আমি বুঝে গেছি, বুঝে নিজের মতো করে ওই জায়গা লিখলাম। আচ্ছা আচ্ছা, আমরা ভাই, প্রমাণের দায়িত্ব ভিভিআই, এটা তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। কিছু কিছু জিনিস আছে যে এটা আপনার ঘুমের মধ্যেও বলা উচিত। একটা হলো সাধারণ ব্যতিক্রম, তার প্রমাণের দায়ভার, এগুলো এমনিও পারা উচিত, বুঝতে পারছেন? হ্যাঁ, আর তার মধ্যে আপনারা বাইচে গেছেন ১৭৪-৯টা পড়াই নাই, ওটা পড়ার দরকার নাই, ওটা প্রিলিতে মুখস্থ করছিলাম। ১৭৪-৯টা পড়ার প্রয়োজন
নাই। সো প্রমাণের দায়ভার একবারে শেষ করে দিয়ে যাই, এটা বিস্তারিত। হ্যাঁ, আচ্ছা দেখেন, প্রমাণের দায়ভার শুনেন, যে মামলা দায়ের করছে তাকেই প্রমাণ করতে হবে। দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রমাণের দায়ভার সম্ভাব্য ভারসাম্যপূর্ণ প্রমাণ, আর ফৌজদারি মামলার ক্ষেত্রে বিয়ন্ড রিজনেবল ডাউট, যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে 100% প্রমাণ করতে হবে, নাইলে হবে না। এখন প্রমাণের দায়ভার এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, উদাহরণ থেকে সরাসরি প্রশ্ন আসতে পারে, তখন ওই সংশ্লিষ্ট ধারাটা আইডেন্টিফাই করে আপনার লিখতে হবে। 101-এ বলছে যে যে মামলা, যে কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে আদালতের রায় কামনা করে, এটা তাকেই প্রমাণ করতে হবে। এটা দেওয়ানি মামলায় হতে পারে, ফৌজদারি মামলায়ও হতে পারে। 102 বিবিআই 102 ধারাটা, যদি কোনো মামলা দায়ের করার পর বাদী বা বিবাদী কেউই সাক্ষ্য না দেয়, তাহলে যে পরাজিত হবে মামলাটা তাকেই প্রমাণ করতে হবে। এটা হলো 102। ওই যে একজন দাবি করছে যে আমি আরিফের কাছে 5 লাখ টাকা পাই, স্টাম্প দেখাইয়া আরিফ বলছে যে স্টাম্পের সিগনেচার আমার, বাট স্টাম্পটা উনি আমার কাছ থেকে চতুরতার মাধ্যমে স্টাম্পে সিগনেচার করাইছে। আমি আবার বললাম যে না, অস্বীকার করি। তাহলে এই বিষয়ে আরিফও যদি চুপ থাকে, আমিও যদি চুপ থাকি, আরিফ সাহেব মামলায় প্রমাণিত হবে, কারণ উনি সিগনেচারের কথাটা স্বীকার করছে। তো এই ক্ষেত্রে যিনি মামলায় পরাজিত হবে তাকেই বিষয়টা প্রমাণ করতে হবে। 102, বুঝছেন তো? কোন বিষয়ের অস্তিত্ব যদি নির্দিষ্ট কিছু তথ্যের উপর নির্ভর করে, তাহলে ওই তথ্যগুলো তাকেই প্রমাণ করতে হবে। এটা হলো 103। মামলা করে বাদী বলতেছে যে আসামি চুরির কথা বিথিকার কাছে স্বীকার করছে, তাহলে চুরির কথা যে আসামি বিথিকার কাছে স্বীকার করছে, এটা বাদীকেই প্রমাণ করতে হবে। অথবা 103 মানে হলো প্লি অফ অ্যালিবি, কোন ব্যক্তি যে অন্যত্র, আসামি যে অন্যত্র ছিল বা কোনো ব্যক্তি যে অন্যত্র ছিল, এটা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 11 ধারায়, আর তাকেই প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনের 103 ধারায়। এটাও দেওয়ানি ফৌজদারি উভয়। 104 কোন বিষয়ের গ্রহণযোগ্যতা বা প্রাসঙ্গিকতা যদি অন্য কোনো বিষয়ের উপর নির্ভর করে, সেই অন্য বিষয়টা তাকেই প্রমাণ করতে হবে। আপনি বলতেছেন যে আমার জমির দলিল হারাই গেছে, তাই এখানে মাধ্যমিক সাক্ষ্য দিচ্ছি, ফটোকপি দিচ্ছি, তো সবার আগে প্রমাণ করতে হবে যে আপনার জমির দলিল আসলেই হারাই গেছে। অথবা আপনি মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চান, তাহলে সবার আগে প্রমাণ করতে হবে যে ওই ব্যক্তি মারা গেছে। এটা হলো 104। 105 সাধারণ ব্যতিক্রমের মধ্যে যে পড়ে, এটা শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, তা আসামিকেই প্রমাণ করতে হবে। 106 কোন বিষয় সাধারণ অবগতির মধ্যে থাকে, ট্রেনের টিকিট কাটছেন কিনা, এটা তাকেই প্রমাণ করতে হবে। বুঝছেন? তারপরে স্বামী স্ত্রী হত্যা মামলা, যদি স্বামী স্ত্রী একসাথে থাকে, স্বামী বা স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়, তাহলে অপর পক্ষে বাধ্য যে তার স্বামী বা স্ত্রী কিভাবে মারা গেল। 106। 107 30 বছর ধরে যে ব্যক্তি জীবিত, আদালত তাকে জীবিত বলে অনুমান করবে, যে এসে বলবে সে মৃত, তাকেই মৃত প্রমাণ করতে হবে। 108 7 বছর ধরে যে নিখোঁজ, আদালত তাকে মৃত অনুমান করবে, যে এসে দাবি করবে সে জীবিত, তাকেই প্রমাণ করতে হবে। 108। 109 অংশীদারিত্ব, মালিক প্রতিনিধি সম্পর্ক যে অস্বীকার করবে তাকেই প্রমাণ করতে হবে। 109। 110 মালিকানা যে অস্বীকার করবে তাকেই প্রমাণ করতে হবে। 110। 111 সক্রিয় হস্তার সম্পর্কের ক্ষেত্রে, যেরকম স্বামী স্ত্রী, ডাক্তার রোগী, উকিল সাহেব মক্কেল, পীর মুরিদ, এদের মধ্যে সক্রিয় হস্তার সম্পর্ক বিদ্যমান, এবং এদের মধ্যে যদি প্রশ্ন উঠে যে সরল বিশ্বাস, তাহলে সর্বদাই এই সরল বিশ্বাস প্রমাণ করবে প্রথম জন। তাহলে প্রমাণের দায়ভার 101 থেকে 114 হইলেও আপনি আলোচনা করবেন 101 থেকে 111। ফৌজদারি আর দেওয়ানি হইলে 105 ছাড়া সবই দেওয়ানির সাথে যায়। আবার ফৌজদারির সাথে তো মোটামুটি সবই যায়। তো মন যা চায় সেইগুলো আলোচনা করে দিবেন। জি, হ্যাঁ, কোনটা রচনামূলক? রচনামূলক কেন মনে হচ্ছে না? পার্থক্য যেটা ওইটা লেখা দিল, এই ধরনের সেটা না এড়িয়ে যাবে। আচ্ছা দেখেন, থামেন। আচ্ছা, আমরা মোটামুটি শিশু, বোবা বা বৈরী সাক্ষী, এগুলো জানেন? শিশু, বোবা, এরা শিশু সাক্ষী তো হু মে টেস্টিফাই 118 দ্বারা, কে সাক্ষ্য দিতে পারে, যে প্রশ্ন বুঝতে পারে, যে উত্তর দিতে পারে, সেই যোগ্য সাক্ষী। তাতে সে শিশু হোক আর পাগল হোক বা বৃদ্ধ হোক, যাই হোক না কেন, সে সাক্ষ্য দেওয়ার যোগ্য। 118। 119 বলে বোবা সাক্ষী, ডাম উইটনেস, বোবা সাক্ষী লিখে দেখ, মুখে বলুক, সবকিছু মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। বুঝতে পারছেন? আর বৈরী সাক্ষী যেটা,
এটা পরে পড়তেছি, যে পক্ষ সাক্ষী হাজির করছে সেই পক্ষ যদি তার সাক্ষীরে জেরা করতে পারে না, সে নেয় হলো এক্সামিনেশন ইন চিফ, জবানবন্দি, কিন্তু ওই সে প্রকৃত সত্য প্রকাশ করতেছে না, তো তখন আপনি কি করবেন? তখন তাকে জেরা করার জন্য আদালতের অনুমতি চাইবো এবং তাকে বৈরী ঘোষণার জন্য আদালতের অনুমতি চাইবো, এবং আদালত অনুমতি দিলে তাকে বৈরী ঘোষণা করে তারকে জেরা করা যাবে। এবং এই ক্ষেত্রে যদি বলে যে সে কি মিথ্যা সাক্ষ্য দিছে, না, সে মিথ্যা সাক্ষ্য দেয় নাই, বা প্রকৃত সত্য সে প্রকাশ করতেছে না, তার হাত পা শক্ত হয়ে গেছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা পরের প্রশ্ন যদি দেখেন, সাক্ষ্য আইনের 134 ধারাটা একটু মনে রেখেন, এবং এখান থেকে এই প্রশ্নটা আসতে পারে যে এভিডেন্স হ্যাজ টু বি ওয়েট অ্যান্ড নট কাউন্টেড। এটা 118 এবং 134 ধারার আলোকে আলোচনা করুন। 118 কি আছে ব্যাখ্যা দিবেন, 34 কি আছে ব্যাখ্যা দিবেন, তারপর বলে দিবেন যে কোনো মামলা এজাহার বা আরজি দাখিলের সাথে সাথে মামলা প্রমাণিত হয়ে যায় না, বরং তা সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণিত করতে হয়, এবং কোনো মামলা সাক্ষী একজনও হইতে পারে, 100 জনও হইতে পারে। এটা আসলে সাক্ষীর গুণগত মানের উপর নির্ভর করে, আর সাক্ষীর গুণগত মান কোনটা, জেরা করে তাকে খণ্ডানো যায় নাই। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে এভিডেন্স হ্যাজ টু বি ওয়েট এন্ড নট কাউন্টেড। জি, তারপরে দেখেন আমি একটু ব্যাখ্যা দিয়ে যাই। একজন ব্যক্তির স্বাক্ষর এবং হস্তলিপি প্রমাণের পদ্ধতি কয়টা ধারা আছে? 4টা পদ্ধতি আছে। স্বয়ং তার দেখেন, এক্সপার্টে পাঠাবে 45, সংক্ষেপে বলে যাই, এক্সপার্টে পাঠাবে কত? 45। তার পরিচিত ব্যক্তির অভিমত দেবে কত? 47। তার তারে সরাসরি সামনে এসে লিখতে বলবে কত? 67। আর তার অন্যান্য লেখার সাথে তুলনা করে সিদ্ধান্ত দিবে, এটা কত? 73। ঠিক আছে, বিস্তারিত উদাহরণ দিয়ে লিখে দিবেন। আচ্ছা, এক্সপার্ট ওপিনিয়ন নিডস ভেরি কেয়ারফুল এক্সামিনেশন, এটা উত্তর লিখবেন 45 ধারার আলোকে, যে এইভাবে শুরু করবেন যে কোনো মামলা সাক্ষী দিয়ে প্রমাণ করতে হয়। সাধারণত মামলায় যারা পক্ষ তারাই সাক্ষী দিতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যারা মামলার পক্ষ না তারাও মামলায় সাক্ষ্য দিতে পারে। এরা কারা? এরা হলো কোনো বিষয়ে যদি যদি আপনার এক্সপার্ট হয়, বিশেষজ্ঞ হয়, যেমন ডাক্তার সাক্ষী হতে পারে, তারপর হস্তলিপি বিশেষজ্ঞ সাক্ষী হইতে পারে। তো আমাদের সাক্ষ্য আইনে এক্সপার্ট ওপিনিয়ন সম্পর্কে বলছে 45 ধারায় কয়টা? 13টা। 13টার যে কয়টা মনে থাকে ব্যাখ্যা দিয়ে দিবেন। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে এক্সপার্ট ওপিনিয়ন নিডস ভেরি কেয়ারফুল এক্সামিনেশন, এবং এইভাবে বলবেন যে যেহেতু উচ্চ আদালতের নজিরে আছে যে, নজিরে থাক বা না থাক উচ্চ আদালতে চালাই দিয়ে, উচ্চ আদালতের নজিরে আছে যে এক্সপার্ট যেহেতু তৃতীয় ব্যক্তির সাক্ষ্য, যেহেতু সরাসরি মামলার সাথে সম্পর্কিত না, তাই তার সাক্ষ্য যদি মূল্যায়ন করতে হয় তাহলে সতর্কতার সাথে মূল্যায়ন করতে হবে, এবং শুধু সে ওই লিখিত ডকুমেন্ট সাবমিট করলেই হবে না, বরং তাকে আদালতে উপস্থিত হয়েও সাক্ষ্য প্রদান করতে হবে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে এক্সপার্ট ওপিনিয়ন নিডস ভেরি কেয়ারফুল এক্সামিনেশন। বুঝছেন? আমরা একটু চরিত্র নিয়ে পড়ি। চরিত্র, চরিত্র আসমা খানম ঘুম ভেঙে যাক। দেওয়ানি মামলায় চরিত্র কত কত ধারা বলেন? দেওয়ানি মামলায় উকিল সাহেবদের চরিত্র কত কত ধারায়? 52 55 আর ভিতরে 52 দেখছেন? ছিল বলতে দেওয়ানি মামলায় পক্ষগণের চরিত্র 52 আর 55। দেওয়ানি মামলায় পক্ষগণের চরিত্র অপ্রাসঙ্গিক, তবে 52 ধারায় বলছে, তবে যদি চরিত্রই বিচার্য বিষয় হয় তাহলে প্রাসঙ্গিক। যেরকম একটা বিবাহ বিচ্ছেদের মামলা, তাহলে চরিত্র প্রাসঙ্গিক 52 ধারা। 55 ধারায় বললো যদি দেওয়ানি মামলাটা ক্ষতিপূরণ সংক্রান্ত হয় তাহলে এটা প্রাসঙ্গিক হতে পারে। তাহলে দেওয়ানি মামলায় চরিত্র 52 আর 55। এবার আসি আমরা ফৌজদারি মামলা। ফৌজদারি মামলায় পূর্ববর্তী সৎ চরিত্র, আসামির পূর্ববর্তী সৎ চরিত্র প্রাসঙ্গিক কত ধারা? 53। আর 54 ধারায় বলছে আসামির পূর্ববর্তী অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক, তবে পূর্ববর্তী অসৎ চরিত্র প্রাসঙ্গিক হয়ে পড়ে যদি সে নিজের সৎ বলে দাবি করে। এছাড়া তার খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক কত ধারায়? 54 ধারায়। কতদিন সমস্যামূলক প্রশ্ন দিছিলাম। তো এই হলো আমার চরিত্র নিয়ে আলোচনা করে দিলাম, এগুলা ছাড়া আর কিছু নাই। আহ যারা এভাবে চিন্তা করেন, যারা সরাসরি বিশেষজ্ঞ না, যারা সরাসরি বিশেষজ্ঞ না তারা কখন কখন প্রাসঙ্গিক? হাতের লেখা সম্পর্কে যারা পরিচিত 47, অধিকার প্রথা সম্পর্কে যারা জানে 48, রীতিনীতি মতবাদ কত? 49,
আর আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে যারা জানে তারা কত? 50। সবই পড়া হয়ে গেল না? সবই তো পড়াবো আপনার কি, আপনি তাহলে তো দুইটা প্রশ্ন আলোচনা করতে হয়। আচ্ছা, সব না পড়াইলে তো দুইটা প্রশ্ন আলোচনা করতে হয়। দেখেন, আচ্ছা, আপনি বাসায় যাওয়ার আগে বার্গার খেয়ে যাবেন, সমস্যা নাই। আচ্ছা, একজন সাক্ষীর লিখিত বা লিখিত হয়েছে এরূপ বিবৃতি সম্পর্কে কখন জেরা করা যায়, আর জেরায় প্রাপ্ত তথ্য কি উদ্দেশ্যে ব্যবহৃত হইতে পারে? কোন সাক্ষী বা যখন কোনো একটা মামলা চলাকালীন সময়ে যখন কোনো লিখিত বিবৃতি দেওয়া হয়, লিখিত বিবৃতি অনেকগুলা হয়। লিখিত বিবৃতি ভাই 161, লিখিত বিবৃতি 164, এইগুলা যখন কোনো ব্যক্তি দেয়, ইভেন যখন মৃত্যুকালীন ঘোষণা দেওয়ার পরে সে বেঁচে যায়, তখন এই বিবৃতিগুলো প্রতিপক্ষের আইনজীবী জেরার সময় পরস্পর বিরোধিতা প্রমাণের জন্য ব্যবহার করতে পারে 145 ধারায়। আর বাদী পক্ষ ব্যবহার করতে পারে সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে কত ধারায়? 157 ধারায়। ব্যাখ্যা দিয়ে দিবেন। আর যা আছে এগুলা তো আর মোটামুটি সব জানেন। জুডিশিয়াল নোটিশটা একটু দেখেন। জুডিশিয়াল নোটিশ, জুডিশিয়াল নোটিশ কাকে বলে জানেন? যে বিষয়গুলো আদালতে উপস্থাপনের সাথে সাথে আদালত ধরে নিবে এটা প্রমাণিত, এটা প্রমাণিত, আদালত আর আলাদা আলাদা করে প্রমাণ করতে বলবে না। 56 ধারায়। আর কোন কোন বিষয়গুলো জুডিশিয়াল নোটিশে নিবেন? 11টা বিষয় কত ধারায় বলতে? 57 ধারায়। বাংলাদেশের আইন, তারপরে সময়ের সীমা, ভৌগোলিক সীমা, তারপরে সরকারি কর্মকর্তা, আইনজীবীগণের তালিকা, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ হওয়া, মন যা যা চাই কয়েকটা দিয়ে দিবেন। আচ্ছা, আমি একটু বলে দিই, যদি লিডিং কোশ্চেন আসে, লিডিং কোশ্চেন কাকে বলে? লিডিং কোশ্চেন, বা আশা করি আসুক বা না আসুক একটু মাথায় নিয়ে যান এই জায়গায় যে কথাগুলো আছে। স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী কত দাঁড়ায়? 120। যদি আপনাকে বলে, সাক্ষ্য আইনে আমাদের এই সাজেশনে কোনো প্রশ্ন নাই, যদি পাই পাই এনি চান্স এসে যায় যে যোগাযোগের ক্ষেত্রে বিশেষ সুরক্ষা সম্পর্কে আলোচনা করুন, যোগাযোগের ক্ষেত্রে বিশেষ সুরক্ষা আলোচনা, সাক্ষ্য আইনের বিধান অনুসারে আলোচনা করুন, তাহলে ওই 122, 26, 27, 28, 29 এগুলা আলোচনা করে দিবেন। যোগাযোগের ক্ষেত্রে বিশেষ সুরক্ষা স্বামী স্ত্রী প্রকাশ করবে না কত? 122। বাট স্বামী স্ত্রীর মধ্যে যদি নিজেদের মধ্যে গ্যাঞ্জাম বেঁধে যায় তাহলে প্রকাশ করতে পারবে, এটাও 122। তারপরে 126-এ চলে যান। 126 উকিল আর মক্কেলের সাথে যত যোগাযোগ আছে এটা উকিল সাহেব প্রকাশ করবে না, তবে মক্কেল যদি নতুন কোনো আকাম করতে চায়, আকাম লেখেন না আবার, নতুন কোনো অপরাধ করতে চায় এটা প্রকাশ করতে পারবে। কত? 126। আর আইনজীবীর যারা কর্মচারী আছে, ইন্টারপ্রিটার, তারপরে কম্পিউটার অ্যানালিস্ট, এরা প্রকাশ করতে, এরাও প্রকাশ করবে না, এটা হলো 127। আর আইনজীবীরা যদি ওয়েব করে দেয়, মানে মক্কেল বললো যে আপনি প্রকাশ করেন আমার কোনো সমস্যা নাই, তাহলে প্রকাশ করবে কত? 128। আর আইন উপদেষ্টার সাথে মক্কেলের যে যোগাযোগ এটা প্রকাশ করবে না, এটা কত? 129। বা মক্কেল ইচ্ছা করলে প্রকাশ করতে পারে। পারবেন, পারবেন। 25 তো আপনাকে ভয়ের কারণে আনি নাই, 25 আনতে পারবেন, 23, 24 আনতে পারবেন, সমস্যা নাই। জি। আচ্ছা, এই আমাদের সাক্ষ্য আইন প্রায় শেষ, প্রায় শেষ। আর দুই চার কথা বলে শেষ করে দিই। সেটা হলো, যদি আপনার চলে আসে সর্বোত্তম সাক্ষ্য, সর্বোত্তম সাক্ষ্য দলিলের ক্ষেত্রে হলো প্রাথমিক সাক্ষ্য, আর মৌখিক সাক্ষ্যের ক্ষেত্রে কি? প্রত্যক্ষ সাক্ষ্য। তাহলে আপনি 60 আর 64 আলোচনা করে দিবেন, আলোচনা দিয়ে। তারপরে যদি আসে লিডিং কোশ্চেন কাকে বলে, সংজ্ঞা দিতে 141। লিডিং কোশ্চেন হলো যে প্রশ্নের মধ্যেই উত্তর নিহিত থাকে, যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে করা যায় সেটাকে বলে লিডিং কোশ্চেন। একটা উদাহরণ দিয়ে বলবেন যে আর আপনার নাম কি আরিফ সাহেব? জি, এটা লিডিং কোশ্চেন। লিডিং কোশ্চেন কখন করা যায় না এটা বলছে 142 ধারায়। জবানবন্দি বা পুনঃজবানবন্দির সময় প্রতিপক্ষ আপত্তি দিলে বা আদালত অনুমতি না দিলে লিডিং কোশ্চেন করা যায় না। তবে তিনটা ক্ষেত্রে করা যায়। পরিচয়মূলক বিষয়ে যা যথেষ্ট রূপে প্রমাণিত হয়েছে, আর হলো যা স্বীকৃত, এই তিনটা বিষয় লিডিং কোশ্চেন করা যায়। ঠিক আছে। এরপরে
চলে আসেন যে লিডিং কোশ্চেন কখন অধিকার বলে করা যায়। বাতাস বের হয়ে গেল, লিডিং কোশ্চেন বের হয়ে গেল, ডাক দেন। লিডিং কোশ্চেন অধিকার বলে করা যায় জেরার সময়, এটা হলো কত? 143। 143। আর পড়া লাগবে না, যাক। ধন্যবাদ। সাক্ষ্য আইন এতটুকুই। আচ্ছা, 5 মিনিট পরে আমরা তামাদি শুরু করব। আমার নতুন লিঙ্ক দিব। আচ্ছা, 100 পারবে না আর 100